হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, ডব্লিউবিসিএস 2024-এর পরীক্ষা হয়ে গেছে, তোমরা জানো। এবং খুব শীঘ্রই হচ্ছে 2025-এর আবার নোটিফিকেশান আসবে, ঠিক আছে? এবং 2024-এর যে প্রশ্ন সেট হয়েছে প্রিলিমসের, যথেষ্ট ভালো পরীক্ষা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্ন সেট হয়েছে। গতানুগতিক, যেটা আমি অনেক দিন ধরে বলে আসছি, তোমরা দেখেছো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু আউড়ে চলে গেলে হবে না, তোমাকে ইন ডেপথ স্টাডি করতে হবে এবং তার জন্য প্রপার বুক লিস্ট এবং প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? শুধু কমন পেয়ে পরীক্ষা দিয়ে দেবো এরকম 10-20টা প্রশ্ন তো ওটা নর্মাল, ওটা তোমার কমন আসবেই। যে যেভাবেই পড়াক না কিনা 10-15টা প্রশ্ন অটোমেটিক্যালি ওটা আসবে বিভিন্ন জায়গা থেকে। তার মানে এই নয় যে আমি পরীক্ষাতে মোটামুটি 130-140 একদম জেনুইনলি আমি অ্যাটেম্প্ট করে আসতে পারবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, আমরা আজকের ম্যাথ এবং রিজনিংয়ের প্রশ্নগুলো করব। ম্যাথ রিজনিংয়ের 25টার মধ্যে কোশ্চেন থাকে। ম্যাথ রিজনিং হচ্ছে তোমার ওরকম কোনো ব্যাপার নেই যে 12টা-13টা করে থাকবে। মোটামুটি প্রশ্ন ওইভাবে মিশিয়ে দেয় এবং খুব ভালো একটা স্ট্যান্ডার্ডের প্রশ্ন করেছে। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে? প্রথম প্রশ্ন আছে, দেখো, বেমানান সংখ্যাটি খুঁজে বের করুন। এখানে যদি আমরা চেক করি, যেটা পাবো সেটা হচ্ছে যে একমাত্র 36টা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার স্যার, আর বাদ বাকিগুলো কোনোটাই পারফেক্ট স্কোয়ার নয়। তাই জন্য আমরা বলতে পারি এখানে 36টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যদি বলেছে অ্যাপেলসকে এইভাবে লেখা যায়, তাহলে ব্যানানাকে কিভাবে লেখা যেতে পারে? ভালো করে খেয়াল করো। দেখো, অ্যাপেল এ থেকে বিতে যাচ্ছে +1, ঠিক? এ থেকে বিতে যাচ্ছে +1। আমরা যদি পি থেকে ও দেখি, ও পি দেখো কত হচ্ছে বলো, -1। আবার দেখো, পি থেকে আর এ যাচ্ছে কত হচ্ছে, পি কিউ আর দেখো +2। আর দেখো, এল থেকে যদি জে দেখি, আই জে কে এল দেখো -2। তার মানে বুঝতে পারছো, +1 -1 +2 -2। তেমনভাবে দেখো, ই থেকে এইচ এ গেলে কত হচ্ছে, +3। ই এফ জি এইচ 3। আর এস পি থেকে এস দেখো কত হচ্ছে, -3। তেমনভাবে ব্যানানাকে আমরা লিখবো, দেখো, বির পরে +1 কত হবে বলো, সি। এর -1 করলে আমরা কি পাবো, দেখো, জেড। সি জেড কোথায় পাচ্ছ? দেখো, এই অপশানটা বাদ গেল, তিনটে অপশান পড়ে আছে। এন এর পরে এম এন, তারপরে এটা কত হবে, দেখো, +2 এন ও পি হবে। তাহলে দেখো, সি জেড পি হচ্ছে এই দুটো অপশানে আছে। তারপরে দেখো কত হবে, -2। -2 মানে কত হবে বলো, ওয়াই। ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই সিরিজের পরবর্তী সংখ্যাটা দেখো, এখানে আমরা যদি দেখি 2, 6, তোমার প্রথমে মনে হতে পারে স্যার 2 গুণ করে আছে, তোমার মনে হতে পারে, কিন্তু এখানে এসে দেখবে 2 মিলছে না। তার মানে এইভাবে দেওয়া নেই। আমাকে কি করতে হবে? আমি যখন চেক করছি, দেখো এখানে +4, এখানে কত আছে, দেখো +6, এখানে যখন আমি দেখতে পাচ্ছি দেখো কত আছে, +8, তাহলে ডেফিনেটলি এটা কি হবে বলো, +10 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো, কত হবে, 30 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 30। নেক্সট কোশ্চেন দেখো, দেখো, একই দামে দুটি ছাগল বিক্রি করেছে, 10% লাভ 10% ক্ষতি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করে দেওয়া হয় যে a²/100, যেটা হচ্ছে সঠিক পদ্ধতি নয়। আমি আমি অনেকবার বলেছি যে আমি প্রত্যেক জায়গায়, তুমি এই ধরনের উত্তরটা দেখবে সবাই করাচ্ছেন যে এটা হচ্ছে সেম পার্সেন্ট, 10% হচ্ছে লাভ হয়েছে এবং হচ্ছে 10% কি হয়েছে বলো, ক্ষতি হয়েছে। তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে a² দেখো কত হচ্ছে, 100। এই প্রসেসে করে উত্তরটা 100% মিলবে, কিন্তু প্রসেসটা হচ্ছে ভাই ভুল। আমরা কেন প্রসেসটা ভুল বলছি? আমরা যখন বলি একটা জিনিস হচ্ছে x% বৃদ্ধি হয়েছে এবং হচ্ছে আর একটা জিনিস হচ্ছে সেম জিনিসে x% দাম কমানো হয়েছে, তখন ওভারঅল আমরা বলি যে এখানে কত পার্সেন্ট কমবে, x² দেখো 100। কিন্তু এখানে দুটো একই জিনিস নয়, দুটো আলাদা জিনিস, এবং দুটো আলাদা জিনিসে একটাতে প্রফিট হচ্ছে, একটাতে লস হচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা জিনিসের উপর যদি প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি পাই, তারপরে এত পার্সেন্ট কম হয়, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। কিন্তু তুমি যদি এই সূত্র ব্যবহার করে উত্তর করো, উত্তর 100% সঠিক হবে। কিন্তু সরাসরি এই সূত্র ব্যবহার করে উত্তর করলে ভুল হবে। সেটা আমরা আমাদের একটা কনসেপ্ট ক্লাসে আমরা সেটা ডিটেলসে বুঝিয়েছিলাম, ঠিক আছে? অত তর্কে না গিয়ে এখানে উত্তরটা কি হবে, সি মেক্স সাফারে লস অফ কত হবে বলো, 1% লস হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, দেখো, এটা একটা খুব ভালো একটা প্রশ্ন। এটা হচ্ছে বিন্যাস সমবায়ের একটা প্রশ্ন। যদি একটা সূত্র দিয়ে করতে পারো বা এমনি নর্মাল তুমি দেখে উত্তর করতে পারো। কিভাবে দেখো, বলেছে একজন কেরানিকে এমন একটি ভাষায় লেখা 3টি চিঠি দেওয়া হলো যে ভাষাটি তার অজানা। তাকে 3টি খামও দেওয়া হলো, যার প্রতিটিতে ঠিকানা সেই একই ভাষায় লেখা রয়েছে। যদি কেরানিকে চিঠিগুলির খামগুলোর ভেতর ভর্তি হয়, তবে তিনি কত উপায়ে কাজটি করতে পারবেন যাতে 3টি খামের কোনোটিতেই সঠিক ঠিকানা থাকবে না? তো এটার সূত্র হচ্ছে স্যার এরকমভাবে আমরা করতে পারি। 3টে আছে, এটা হচ্ছে দেখো 1 -1/1 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করা যেতে পারে। এটা হচ্ছে তোমার দরকার নেই। খুব সিম্পল প্রশ্ন, সিম্পলভাবে করো। আমি যদি বলি এখানে এরকমভাবে 3টে খাম আছে, এভাবে 3টে খাম আছে, 3টে চিঠিতে রাখার 3টে চিঠি কত আছে, এক্স ওয়াই, আমি বললাম 3টে জেড। আমাকে বলেছে কোনোভাবে চিঠিগুলো
একই খামে থাকবে না, ঠিক আছে? এটা যেই ভাষায় লেখা আছে, এক্স ভাষা, ওয়াই ভাষা, জেড ভাষাতে লেখা আছে, তাহলে এই ৩ টে সমান থাকবে না। তাহলে আমি যদি এদেরকে যদি ভ্যারিয়েশন তৈরি করি, মানে হচ্ছে ধরো এটা এক্স রাখলাম, এটা দেখো রাখলাম হচ্ছে জেড এবং হচ্ছে ওয়াই। তারপরে এখানে দেখো ওয়াই রাখলাম, এটা হচ্ছে দেখো এক্স জেড রাখলাম এখানে। তারপরে দেখো ওয়াই রাখলাম, এটা রাখলাম দেখো জেড এক্স। আর তারপরে শেষে রাখলাম এখানে জেড রাখলাম, এখানে এক্স ওয়াই রাখলাম, এখানে জেড রাখলাম, এখানে দেখো ওয়াই এক্স রাখলাম। এবারে আমরা দেখব যে এর মধ্যে কোনটা সেম খামে রাখা যাবে না। দেখো এক্স ওয়াই জেড তো হবে না, এক্স দেখো এক্স এর থেকে যাচ্ছে, এটা হবে না। দেখো ওয়াই জেড, দেখো জেড হচ্ছে দেখো জেড এর জায়গায় থেকে যাচ্ছে, তার মানে এটা হবে না। দেখো ওয়াই জেড এক্স, এটা দেখো তিনটেই আলাদা জায়গায় আছে। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রেও কিন্তু তিনটে আলাদা জায়গা আছে। এখানে তুমি যদি দেখো, এখানে দেখো এক্স ওয়াইটা ওয়াই এর জায়গাতে আছে, তার মানে এটা বাদ যাবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? অপশন দুটোতে পড়ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো দুটো। দুটোতে কি হবে বলো? এমনভাবে রাখা যাবে কোনো সঠিক ঠিকানা থাকবে না, সেটা হচ্ছে দুটো। নেক্সট দেখো, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর প্রাপ্ত গড় নম্বর হচ্ছে এত এত আছে, ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নাম্বার বলেছে 50। তোমাকে বলেছে তবে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার কত। দেখো এখানে আমরা অ্যালিগেশন সিম্পল ব্যবহার করব। 52 আছে, আর এটা কত আছে দেখো 42। এখানে এটা হচ্ছে কত? বয়েজ, এবং এটা হচ্ছে দেখো গার্লস। টোটাল কত আছে বলো? টোটাল আছে হচ্ছে 50। এর আর এর ডিফারেন্স করলে কত হবে বলো? 8। এর আর এর ডিফারেন্স কত করলে কত হবে দেখো? 2। সিম্পলিফাই করলে দেখো কত হবে? 2 4 8, আর এটা কত হচ্ছে দেখো 1। এবার আমাকে বলেছে ছাত্রদের শতকরা হার কত। ছাত্র কত আছে বলো? 5-এর মধ্যে 4, পার্সেন্টেজ করলে হচ্ছে ইন্টু 100। 5-এ কাটলে দেখো 5 2 10, তাহলে 20 4-এ কত হবে বলো? 80%। নেক্সট কোশ্চেন দেখো। দেখো যে শব্দটি বাকিগুলো থেকে আলাদা সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। দেখো এখানে বলা আছে কার, বাইসাইকেল, বাস এবং ট্রেন। আমার হিসেবে বলে দেখো দু ধরনের কনসেপ্ট এই ধরনের রিজনিং এর হতে পারে। দেখো একমাত্র বাকি সবগুলো আমাদের কি হয়, দুটো উত্তর এখানে হতে পারে। এক উত্তর হতে পারে কি বাইসাইকেল হতে পারে, আবার উত্তর হতে পারে কি ট্রেন হতে পারে। বাইসাইকেল যদি হয় কিভাবে, দেখো এগুলো সমস্ত হচ্ছে ইঞ্জিন দ্বারা পরিচালিত বা ইঞ্জিন দ্বারা টানা বলা যেতে পারে। আর বাইসাইকেল হচ্ছে বাই ম্যান বা বাই, আমরা কি হয় বলো, আমরা নিজেরাই চালাতে হয় বাইসাইকেল। সেই হিসেবে বলতে পারি এই বাইসাইকেল হচ্ছে অন্যগুলোর থেকে আলাদা। আবার বলা যেতে পারে কি এরা সব কটা কি রাস্তাতে চলে, আর ট্রেনের হচ্ছে স্পেশাল ট্র্যাক থাকে, ট্র্যাকেই হচ্ছে ট্রেন চলে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি ট্রেন। ওকে, এটা কোনটা উত্তর নেবে সেটা হচ্ছে কমিশন ঠিক করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। একটি বস্তু অর্ধেক দূরত্ব এত দ্রুতিতে, অপর অর্ধেক দূরত্ব এত দ্রুতিতে অতিক্রম করে সমগ্র যাত্রায় বস্তুটির গড় দ্রুতি কি হবে। দেখো এই কোশ্চেনটা কি হবে, উত্তর হচ্ছে কি সেম রাস্তা, অর্ধেক অর্ধেক রাস্তা মানে সেম রাস্তা, তার জন্য সূত্র হচ্ছে 2xy বাই, দেখো কত হবে এক্স প্লাস হচ্ছে স্যার ওয়াই। তাহলে 2xy যদি হয় তাহলে কত হবে 2x মানে কত হচ্ছে স্যার 20, আর একটা স্পিড কত হচ্ছে দেখো 30, তাদের যোগ করলে দেখো কত হবে 50 হবে। তাহলে সিম্পলিফাই করো, 0 0 কাটো, 5 6 30, দেখো 6 4 কত হবে বলো 24 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তারপরে 1 কিমি দক্ষিণ দিকে হাঁটেন, এবং তারপর ডান দিকে ঘুরে আরও 1 কিমি পথ অতিক্রম করে, তারপর তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন, এবং সবশেষে তিনি 1 কিমি উত্তর দিকে হাঁটেন। শুরুর অবস্থানের সাপেক্ষে তিনি সবশেষে কোথায় অবস্থান করবেন। দেখো এই ধরনের যখন প্রশ্ন থাকবে এবং সমান দূরত্ব প্রত্যেকটা জায়গায় অলমোস্ট সেম অতিক্রম করছে না, তখন হচ্ছে তোমার কোনো এদিক ওদিক হওয়ার জায়গা থাকবে না। মানে কি, দেখো কি বলতে চাইছি, দেখো আমি নর্মাল ভাবছি ও 500 এদিকে গেল, তারপরে 1 কিলোমিটার এদিকে গেল, তারপরে হচ্ছে আবার কি বলেছে ডান দিক ঘুরেছে আবার 1 কিলোমিটার গেছে, তারপরে আবার 500 গেছে। মানে এরকম ধরনের যখন ডিস্টেন্সগুলো সেম থাকবে, তখন তুমি জানবে যে ছবিটাও একটা সেরকম সিমেট্রিক আকারেই হবে। তাহলে দেখো ছবিটা যদি আমরা আঁকি, নর্মালি তুমি দেখো এটা কি হচ্ছে আমাদের নর্থ হচ্ছে, এটা নর্থ সাউথ, এটা হচ্ছে ইস্ট সাইড, এটা হচ্ছে ওয়েস্ট, এবং এটা হচ্ছে সাউথ। এটা হচ্ছে আমাদের নর্মাল কম্পাস হিসাব যদি দেখি। এবার দেখো আমরা যদি ভ্যালু দেখি, যদি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। 500 মিটার উত্তর পূর্ব সাইড হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে স্যার প্রথমে গেল হচ্ছে সে 500 মিটার, ঠিক আছে, এটা গেল 500 মিটার। তারপরে গেছে, তারপরে কি হচ্ছে 1 কিলোমিটার দক্ষিণ দিকে মানে সোজা এদিকে হবে। 1 কিলোমিটার মানে কি 1 কিমি মানে কি স্যার, 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার হবে। তার মানে এর থেকে নিশ্চয়ই ছবিটা যেটা আঁকবো সেটা আমরা এবারে বড় আঁকবো 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সে ধরো এইটা আমরা বলছি এটা হচ্ছে 1 কিমি, এটা হচ্ছে 1 কিমি, ঠিক। এরপরে বলেছে তার ডান দিকে ঘুরে আরো 1 কিমি পথ অতিক্রম করে, আরো ডান দিকে ঘুরেছে মানে ডান দিক হচ্ছে এই দিক হবে। তাহলে এটা যদি এদিকে হয় তার ডান দিকে এদিকে, তার মানে এটা হচ্ছে স্যার এটা এদিকে সে 1 কিলোমিটার এসেছে, ঠিক আছে। এইটা হচ্ছে সে 1 কিলোমিটার এখানে এসেছে, 1 কিলোমিটার। এবারে কি হয়েছে, এবারে 500 মিটার দক্ষিণ পশ্চিম মানে স্যার কোন দিকে, এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মানে সে এই দিকে গেছে। তাহলে দক্ষিণ পশ্চিম যদি দিকে যদি যায়, তাহলে এটা হচ্ছে আবার 500 মিটার এসেছে, ঠিক আছে। এবং বলেছে
সবশেষে 1 কিলোমিটার উত্তর দিকে হাঁটেন এবং সবশেষে সে হচ্ছে 1 কিলোমিটার উত্তর দিক মানে উত্তর দিকে এইটা হচ্ছে সে 1 কিলোমিটার এসেছে। এইটা হচ্ছে সে 1 কিলোমিটার। এইটা হচ্ছে সে 1 কিলোমিটার এসেছে। এবার বলেছে তার শুরুর অবস্থানের সাপেক্ষে তিনি সর্বশেষ কোন দিকে অবস্থান করবেন? সর্বশেষ অবস্থান করবেন এই দিকে। এই সাইডটা কোন দিক আছে? এই সাইডটা আছে ওয়েস্ট দিক বা পশ্চিম দিক। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো আমরা বলতে পারি এটা হবে। ঠিক আছে? এবারে তোমার এখানে মনে হতে পারে স্যার যদি আমাদের এখানে না থেকে যদি এরকম জায়গায় থাকতো তাহলে তো আমাদের এটা হতো। তাহলে আমাদের কি হতো? বলো সাউথ ওয়েস্ট হতো। ঠিক আছে? সাউথ ওয়েস্ট কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে দেখো সাউথ ওয়েস্ট। কিন্তু তুমি যখন যদি ছবিটাকে ঠিকঠাকভাবে ভাই আঁকো, অটোমেটিক্যালি তুমি এই জিনিসটাকে আন্দাজ করতে পারবে। এগুলোকে তুমি যদি কানেক্ট করে দাও, তখন দেখো অটোমেটিক্যালি তোমার কাছে এই যে লেন্থটা তুমি কি পাবে? এটা যদি তুমি এটাকে x ধরো, এটা হচ্ছে পুরোটা থেকে x-1 হবে। আবার এই দিকটা তুমি যদি কানেক্ট করো সেটা দেখো এই পুরোটা এটা কত হবে? 1 কিলোমিটার হবে এবং এর রেসপেক্টে দেখো তুমি প্রত্যেকটা ভাগকে যদি ভালো করে দেখো সেক্ষেত্রে তুমি এটাই পাবে। এটা হচ্ছে 1 কিলোমিটার হবে এবং এটা হচ্ছে হবে কোনটা? পশ্চিম দিকে হবে। ঠিক আছে? তো ডিটেইলসে করা যেতে পারে, ম্যাথমেটিক্স কিছু মানে হেল্প নিয়ে করা যেতে পারে। দেখো, একটি ঘেরা জায়গায় কাক ও গরু উভয় রয়েছে। যদি সেখানে মোট 30টি মাথা এবং 100টি পা থাকে তবে গরু কাকের অনুপাত কত? প্রথম কথা হচ্ছে 30টি মাথা মানে হচ্ছে 30 জন টোটাল আছে। অতএব 3 আর 1 দেখো 4 হবে না। 3 আর 1 4 এই অপশনটা হবে না। বাদ বাকি দুটো অপশন হবে। কারণ কি? আমার যদি 10 জন কোনো জায়গায় টোটাল থাকে তাহলে তাকে আমরা নিশ্চয়ই 5:3 অনুপাতে ভাগ করতে পারবো না। অনুপাতের টোটালটা কি করতে হবে? একে ভাগ করতে হবে। তবে গিয়ে সেই উত্তরটা হবে। রেশিওতে ভাঙা যাবে। এরপরে দুটি অপশন তুমি চেক করে নাও। এখানে কার কার অনুপাত তোমাকে বলেছে? এখানে বলেছে কাউ এবং বলেছে দেখো ক্রো। এবার ভালো করে দেখো 1 আর 2 যদি এত অনুপাতে হয় তার মানে এটা হচ্ছে স্যার 10 আর এটা হচ্ছে দেখো গরু হচ্ছে 20। তাহলে এর পা কটা? 10টা। গরুর পা কটা? 80টা। তাহলে যোগ করলে কত হলো? যোগ করলে 100 কি হলো? সরি, এটা হচ্ছে কাউ আর এটা হচ্ছে ভুল লিখলাম। এটা হচ্ছে কাউ এবং এটা হচ্ছে গরু। তাহলে এখানে ক্রো কাউ এবং ক্রো অনুপাত কত আছে? কাউ হচ্ছে যদি 10টা হয়, ক্রো হচ্ছে কটা হবে বলো? 20টা। তাহলে 10টার পা কত হবে? 10টা। কাউ এর পা কত? 40টা। আর ক্রো এর কত হবে বলো? 40টা। তাই না? 20 2 40, দুটো করে পা আছে, এর 4টে করে পা আছে। তাহলে এই উত্তরটা আমাদের হবে না। কেন হবে না? কারণ হচ্ছে পার সংখ্যা টোটাল কত হয়ে গেল? 80 হয়ে গেল। আমাদের পা কটা আছে? বলো 100টা। তাহলে এটা যদি না হয় উত্তর হচ্ছে সি হবে। এবার তুমি চেক করে নাও কিভাবে? দেখো আমার কাও এবং যদি ক্রো 2:1 হয় তাহলে 2:1 মানে দেখো কত হবে? বলো এটা হচ্ছে 20টা, এটা 10টা। 20টার পা কটা? 80টা। এর পা কটা? বলো 20টা। 80 20 কত হবে? বলো 100টা। নেক্সট কোশ্চেন দেখো। একটি বস্তু দূরত্বের অর্ধেক রাস্তা এত কিমি বেগে আর অর্ধেক রাস্তা এত কিমি বেগে মানে সমান রাস্তা যাচ্ছে সে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কি? 2xy বাই স্যার x প্লাস ওয়াই। তাহলে অ্যান্সার কত হবে? 2 ইন্টু এক্স মানে হচ্ছে দেখো 10, ওয়াই মানে কত হচ্ছে দেখো 40, বাই কত হচ্ছে? যোগ করলে 50। সিম্পলিফাই করো, 5 এ কাটলে 5 2 10, 4 4 কত হবে? বলো 16 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো পরবর্তী স্থানে কি বসবে তো? তুমি এখানে দেখো কত করে বাড়ছে। এ বি সি ডি দেখো কত বাড়ছে? 3 বাড়ছে। ডি এর পরে জি, ডি ই এফ জি তার মানে দেখো 3 বাড়ছে। এখানে দেখো কত বাড়ছে? জি এইচ আই জে দেখো কত করে বাড়ছে? 3। তার মানে আমরা এখানেও বলবো কি? বলো 3 বাড়বে। এম এন ও পি কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? পি হবে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটা খুবই একটা ভালো প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন এটা। ঠিক আছে ভাই? দেখো কি বলেছে। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার, উত্তর না দেওয়া প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0 নাম্বার পায়। যদি মোট 30টি প্রশ্ন থাকে তবে নিচের কোন স্কোরগুলি কোনোটি কোনো পরীক্ষার্থীর পক্ষে অর্জন করা সম্ভব না। ঠিক আছে? দেখো আমরা কি করব? এটা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে স্যার অ্যাটেম্প্ট, এটা হচ্ছে রং এবং এটা হচ্ছে আনঅ্যাটেম্প্ট। ওকে? অ্যাটেম্প্ট করলে কত পায়? বলো অ্যাটেম্প্ট করলে ও 4 নাম্বার পায়। অ্যাটেম্প্ট না করলে কত পায়? 1 নাম্বার পায়। আর সরি, রং হলে কত পায়? রং হলে 0 আর আনঅ্যাটেম্প্ট হলে কত হয়? বলো 1 পায়। ঠিক আছে? আমরা প্রথম যে কন্ডিশনটা যদি ধরি, দেখো প্রথম কন্ডিশন হচ্ছে কত? 30টা। যদি 30টাই সঠিক হতো, এটা 0 হতো, এটা 0 হতো, তখন তার স্কোর হয়ে যেত কত? 30 তারে 120। দেখো 120 তো নেই, এখানে সে স্কোর করেছে কত বলেছে? এইগুলোর মধ্যে সে স্কোর করবে। তার মানে এই অপশন তো প্রথমে বাদ গেল। এরপরে তুমি ভেবে নাও এটা যদি 29 হয় তার মানে হয় এটা 1 এটা 0 আর না হলে দেখো 29 এটা 0 এটা 1 এটা হতে পারে। 29 মানে কত? 29 4 করলে 9 4 36 এর 6 হাতে 3 116। দেখো 116। প্রথম কথা হচ্ছে 116 এবার যদি রং হয় তার মানে 0 116 সে স্কোর করতেই পারে। কারণ এখানে আনঅ্যাটেম্প্টের জন্য যে 1 নাম্বার পাবে সেখানে তো 0 পেয়েছে। কারণ সে এখানে
অ্যাটেম্পটই করেনি, ঠিক আছে, রং করেছে এই জন্য 0 হয়ে গেছে। এবারে দেখো রং নাম্বার যদি না করে সে 129 স্কোর করেছে, একটা সঠিক দিয়েছে অ্যান্সার করেছে এবং একটা আনঅ্যাটেম্প্ট করেছে, তার মানে আনঅ্যাটেম্প্টের জন্য 1 নাম্বার আর এখানে 116 এর সঙ্গে আরো 1 মানে 117 সে স্কোরটা করতে পারত। এবারে দেখো যদি আমি বলি 28টা করেছে, এবারে অপশানগুলো কি হবে ভালো করে দেখো ভাই। এবারে দেখো 28টা যদি করে তাহলে এটা হচ্ছে 2, এটা 0 হতে পারে। 28টা যদি হয় এটা 0, এটা 2 হতে পারে। আর একটা অপশান কি হতে পারে, 28টা এটা কত হবে বলো 1 আর এটা কত হবে 1, এই অপশান হতে পারে। আর কি অপশান হবে, তাহলে 28 ইন্টু 4 করলে দেখো 8 4 32 2 3, এটা কত হচ্ছে দেখো 112, ঠিক আছে। তাহলে 112 রঙের জন্য রং অ্যান্সার করলে দেখো ও দুটো রং অ্যান্সার, তার জন্য ও কি 0 স্কোর অ্যাটেম্প করে, তার মানে ও হচ্ছে 112 পেতে পারতো, 112টা অপশানে নেই। এরপরে দেখো 112 ও পেতে পারতো, দুটো হচ্ছে আনঅ্যাটেম্প করলেও দুটোর জন্য 2 নাম্বার পেতো, মানে 114 পেতো, তাহলে 114 পেতে পারতো। এরপরে দেখো যদি এটার কন্ডিশন হয় তাহলে 112 পেতো, সঙ্গে দেখো একটা 1 পেতো, এর জন্য 0 পেতো কিন্তু এর জন্য 1 পেতো, একটা আনঅ্যাটেম্প হলে 1 নাম্বার পেয়ে যেত, তার মানে 113 সম্ভাবনা ছিল, তাহলে 115 সম্ভাবনাটা কোনোভাবে নেই। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে, কোনটা সম্ভব নয়, উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে সম্ভব নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত কিছু সমান কিস্তিতে একটি ঋণ শোধ করতে হতো। 18টি কিস্তি পরিশোধ করার পর তিনি দেখলেন যে তার 60% পরিশোধ হয়ে গেছে। চুক্তিটিতে মোট কতগুলো কিস্তি ছিল? দেখো এখানে প্রথমে তুমি ইনস্টলমেন্ট দেখলেই মনে হবে যে ইনস্টলমেন্টের প্রশ্ন, কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্সেন্টেজের কোশ্চেন। 18টা কিস্তি দিয়েছে, তার কাছে 60% পরিশোধ হয়ে গেছে, তার মানে 60% মানেই হচ্ছে 18 বলতে পারি। তার মানে 100% মানে কত হবে, 100% মানে স্যার হবে 18/60 ইন্টু হচ্ছে 100। এটা 0 0 বাদ দাও, 6 3 18, তার মানে কত হবে 10 3 হচ্ছে 30 হবে। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের ওই দৈর্ঘ্য প্রস্থ, এর ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য এত হ্রাস করা হয়েছে, প্রস্থ বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে ওভারঅল কি হবে বলো, ডিক্রিজ হবে। কত ডিক্রিজ হবে, a²/100 করো, 4%ই হবে। নেক্সট দেখো, একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে একটি নিশ্চিত হয় যে অন্তত দুজন সদস্যের জন্মমাস একই। অন্তত কতজন আর অন্তত দুজন, এইখান থেকে ভাই ভালো করে দেখো মিনিমাম কতজন হওয়া দরকার। দেখো 12 মাস যদি হয়, সিম্পল হিসেব, 12 মাস যদি হয় তাহলে 12 জনের প্রত্যেকটা আলাদা আলাদা মিনিমাম হলো। এবারে এক্সট্রা যদি একজন থাকে তবে গিয়েই না দুজনের মাস সেম হতে পারে, নাহলে আর কিভাবে হবে বলো। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে কত হবে, মিনিমাম 13 জনকে থাকতেই হবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে আমরা কি করব, সিম্পল অপশন টেস্ট বলেছে 2x - 3y 12, x/y = 4, তাহলে x/y বা x/y বলতে পারি। x/y সমান কত হচ্ছে দেখো 3:4। এখানে 3:4 কোন অপশন, একমাত্র দেখো এখানে 8 আছে, 4 এর মাল্টিপল এটা হতে পারে অথবা এটা হতে পারে। দেখো এটা 3:4 কোনোভাবেই হবে না, তাহলে এই অপশন বাদ গেল। দেখো এখানে সিম্পলিফাই করো, 2 3 6, 2 4 8, x/y 3:4, অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, একটি গাড়ি যখন একটি সরল পথে চলতে থাকে তখন জিপিএস মানচিত্রের নিচে ডান দিকে কোণার উত্তর দিকে নির্দেশিত থাকে। গাড়িটি বাম দিকে 90 ডিগ্রি বাঁক নেওয়ার পর কোন দিকে অগ্রসর হবে? ভালো করে ভাই খেয়াল করো, নর্মাল আমাদের কম্পাস কি আছে, এটা হচ্ছে আমাদের কি বলো ইস্ট, এটা সাউথ, সরি এটা ওয়েস্ট, এটা হচ্ছে কি আমাদের সাউথ, আর এটা হচ্ছে নর্থ। মানে নর্থের দিকে মুখ করলে তুমি লেফট হ্যান্ড সাইডে কি পাবে, ওয়েস্ট, এবং রাইট হ্যান্ড সাইডে পাবে ইস্ট। বা তুমি যে কোনো সাউথের দিকে মুখ করলে লেফট হ্যান্ড সাইড কি হবে বলো, এদিকে মুখ করলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ইস্ট হবে। এবারে কি বলেছে, গাড়িটা ধরো এইভাবে চলছে, গাড়িটা এইভাবে চলতে এই কোণের দিকটাতে জিপিএস দেখাচ্ছে এইটা হচ্ছে আমাদের স্যার নর্থ সাইড, ঠিক, এটা নর্থ সাইড। এবার বলেছে ডান দিকে কোণায় নর্থ সাইড, তাহলে এটা যদি আমরা নর্থ পেয়ে যাই তাহলে ডেফিনেটলি বলবো স্যার এটা কি হবে, এটা হচ্ছে সাউথ হবে। নর্থের দিকে মুখ করে লেফট হ্যান্ড সাইডটা কি হবে, লেফট হ্যান্ড সাইডটা হবে ইস্ট। এখন নর্থের দিকে মুখ করে তাহলে এটা কত হবে, এটা হচ্ছে স্যার ওয়েস্ট হবে। এবারে বলেছে গাড়ি যেদিকে যাচ্ছে, গাড়িটি বাম দিকে 90 ডিগ্রি, বাম দিক, গাড়ি এদিকে যাচ্ছে, গাড়ির বাম দিকে 90 ডিগ্রি হলে গাড়ির বর্তমান ফেস হচ্ছে কোন দিকে হবে, এদিকে। এটা কি হবে স্যার, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট হবে, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে সাউথ ওয়েস্ট। কোথায় আছে, সাউথ ইস্ট, ভুল করলাম নাকি, নর্থের দিকে মুখ করলে, ওহো সরি ভুল করলাম ভাই, এইখানটাতে ভুল করেছি, 1 নাম্বার বাদ চলে গেল আমার। নর্থের দিকে মুখ করলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে স্যার ওয়েস্ট, নর্থের দিকে মুখ করলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে স্যার ওয়েস্ট হবে, আর এটা কি হবে, এটা হচ্ছে স্যার ইস্ট হবে। তার মানে অ্যান্সার হচ্ছে সাউথ ইস্ট হবে, ঠিক আছে। আমার 1 নাম্বার বাদ হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো দুটি গাড়ি এ এবং বি দুটো ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে, স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 160 কিমি। গাড়ি দুটি ঠিক সকাল
8:10 একই সময় যাত্রা শুরু করে, যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে এত এত হয়, তাহলে একে অপরের সাথে মিলিত হবে কখন? এই হচ্ছে স্যার টোটাল ডিস্টেন্স, এই হচ্ছে দুটো জায়গা। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। তারা জার্নি শুরু করেছে দুজন একই সময় 8:10, এও জার্নি শুরু করেছে 8:10। ধরে নিলাম তারা এরকম কোনো একটা জায়গাতে মিট করবে। আমাদের কাছে একটা সূত্র আছে যে স্যার মিটিং পয়েন্ট, দুজন যদি একই সঙ্গে যাতায়াত শুরু করে, একই সঙ্গে জার্নি শুরু করে, এদিকে, মিটিং পয়েন্ট কি হয়? টোটাল ডিস্টেন্স বাই তাদের রিলেটিভ স্পিড। যেহেতু একই দিকে আসছে, এরকম আসছে, তাহলে তাদের মুখটা কি? বিপরীতমুখী হলে কি হয় বলো? তাদের স্পিডটা কি হয়? রিলেটিভ স্পিডটা যোগ হয়। তাহলে সিম্পলিফাই করলে কত হবে? মিটিং পয়েন্ট হচ্ছে 2 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 ঘন্টা পরে। 8টা থেকে 2 ঘন্টার পরে হবে কি হবে বলো? 10টা। 8টা থেকে 2 ঘন্টা পরে হচ্ছে 8:10 ছিল, 10:10 হচ্ছে উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো। বাকিগুলোর থেকে আলাদা, সিম্পল বুঝতে পারছো এখানে কি আছে? একটা স্কোয়ার আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি এখানে সার্কেলটা উত্তর হবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন দেখো। ঘন্টায় এত কিমি বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে এত কিমি দৈর্ঘ্য একটি সুড়ঙ্গ অতিক্রম করলো, ট্রেনটার দৈর্ঘ্য কত? প্রথম কথা হচ্ছে স্যার যে কোনো ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। তাহলে ডিস্টেন্স টোটাল অতিক্রম করেছে কত? 1.5 কিমি, মানে বলতে পারি বলো 1500 মিটার বলতে পারি। তার সঙ্গে কি হবে? ট্রেনের লেন্থ আমি এক্স ধরলাম, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এটা অতিক্রম করতে হবে ট্রেনকে। ট্রেনের স্পিড কত হচ্ছে স্যার? ট্রেনের স্পিড হচ্ছে দেখো 60 কিমি পার আওয়ার। তাহলে 60 কে আমরা করব মিটার পার সেকেন্ডে 5/18 দিয়ে গুণ করব। ওটা হচ্ছে 2 মিনিট আছে, দেখো 2 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, ইন্টু 60 দিয়ে গুণ করব। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, দেখো 6 3 18, এটা হচ্ছে 6 10, আর 3 কাটলে দেখো 3 20। তাহলে তুমি এখান থেকে পাবে 5 4 20, মানে এটা তুমি পাবে হচ্ছে দেখো 2000, তাই না? 5 2 10 2 20, আর এখানে হচ্ছে দুটো শূন্য আছে 2000, আর এদিকে হচ্ছে তুমি পাচ্ছ 1500 প্লাস এক্স। তাহলে ডেফিনেটলি এক্স এর ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে 500। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 500 মিটার। নেক্সট কোশ্চেন দেখো। র্যাবিট শব্দটি থেকে কোনটি গঠন করা যাবে না? দেখো কোন লেটারটা আছে যেটা এর মধ্যে নেই। দেখো আর এ টি আছে, আর এ টি আছে, বি এ টি, দেখো বি আছে, এ আছে, টি আছে, জি দেখো এর মধ্যে জি আছে, এর মধ্যে জি আছে, জি নেই, তার মানে এই অপশনটা গঠন করা যাবে না। দেখো এটা হচ্ছে সিলক্সের একটা প্রশ্ন আছে। All X brand cars parked here are white. Some of them have radial tires. All X brand cars manufactured after Atto have radial tires. All cars are not X brand. Which one of the following conclusion can be drawn from the above statement? দেখো একটা জিনিস দেখো, all X brand cars parked here are white. তার মানে এই যে হোয়াইট ব্র্যান্ড আছে, যত হচ্ছে এক্স ব্র্যান্ড, কি বলেছে? এক্স ব্র্যান্ডের কার যত আছে হোয়াইট। তার মানে যত হোয়াইট কার আছে সেগুলো কি এক্স ব্র্যান্ড? না, হতে পারে না। এখানে এক্স ব্র্যান্ডের কারগুলো সেগুলো হচ্ছে হোয়াইট রাখা আছে, বাদ বাকি আরো কালারের থাকতে পারে, ঠিক। সাম অফ দেম রেডিয়াল টায়ার, সাম অফ দেম মানে কি? অল এক্স ব্র্যান্ড। এই এক্স ব্র্যান্ডের কথা বলা আছে, এই সামটা কাকে ডিনোট করছে? এই এক্স ব্র্যান্ডকে ডিনোট করছে। তাদের মধ্যে এই যে কিছু এক্স ব্র্যান্ডের কার আছে, সাম অফ দেম আল রেডিয়াল টায়ার্স, এইটা হচ্ছে দেখো কিছু আছে যাদের মধ্যে রেডিয়াল টায়ার্স আছে। অল এক্স ব্র্যান্ড কার্স ম্যানুফ্যাকচার আফটার এত হ্যাভ রেডিয়াল টায়ার্স। অল, দেখো ভালো করে এইটাকে পড়ো, অল এক্স ব্র্যান্ড কার্স ম্যানুফ্যাকচার আফটার এত হ্যাভ রেডিয়াল টায়ার্স। আমরা এটাকে এভাবে পড়লাম, কিভাবে? অল এক্স ব্র্যান্ড কার্স ম্যানুফ্যাকচার হ্যাভ রেডিয়াল টায়ার্স, এটা করো, অল এক্স ব্র্যান্ড কার্স হ্যাভ রেডিয়াল টায়ার্স ম্যানুফ্যাকচার আফটার এত। কি বললাম কথাটা? লাইন একই, মানেও একই, আমি শুধু আগে পিছে কথাটা বললাম। কি বললাম? এক্স ব্র্যান্ড কার্স ম্যানুফ্যাকচার আফটার 1986 হ্যাভ রেডিয়াল টায়ার্স। আমি বললাম অল এক্স ব্র্যান্ড কার্স হ্যাভ রেডিয়াল টায়ার্স ম্যানুফ্যাকচার আফটার এত, ঠিক আছে? তাহলে এখানে এই যে এক্স ব্র্যান্ড টায়ার যাদের রেডিয়াল টায়ার আছে, সেটা হচ্ছে কবে তৈরি হয়েছে? 1986-এ, ঠিক আছে? এবারে বলেছে অল কার্স আর নট এক্স ব্র্যান্ড। তাহলে দেখো বাদ বাকি এখানে যে হোয়াইট কার ছিল সেগুলো তো এক্স ব্র্যান্ড নয়। অল কার্স আর নট এক্স ব্র্যান্ড নয়। এবারে কি বলেছে দেখো অপশনগুলো, কার্স আদার দ্যান এক্স ব্র্যান্ড ক্যান নট হ্যাভ রেডিয়াল টায়ার্স। আদার দ্যান এক্স ব্র্যান্ড, দেখো রেডিয়াল টায়ার্স থাকতেই পারে, না থাকার কি আছে? তাহলে এই অপশনটা ভুল আছে। অনলি হোয়াইট কার্স পার্কড হেয়ার, শুধুমাত্র হোয়াইট কার এখানে রাখা আছে, এটা কোনো কথা? কথা নয় এরকম। সাম হোয়াইট এক্স ব্র্যান্ড কার্স উইথ রেডিয়াল টায়ার্স আর পার্কড, দেখো এটা ঠিক আছে। সাম হোয়াইট এক্স ব্র্যান্ডেড কার্স, দেখো সাম হোয়াইট এক্স ব্র্যান্ডেড কার্স এবং উইথ রেডিয়াল টায়ার্স আর পার্কড হেয়ার, এটা হচ্ছে ঠিক আছে। কার্স আদার দ্যান এক্স ব্র্যান্ডেড ক্যান নট হ্যাভ রেডিয়াল টায়ার্স, এটা কোনো কথা?
এক্স ব্র্যান্ড ছাড়াও তো এখানে আরও কার আছে, এই যে জায়গাটা এটা তো এক্স ব্র্যান্ড ছাড়া তাদেরও তো রেডিয়াল টায়ার আছে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, বলেছে একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি সমান বাহু থাকা একটা প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়। এর অর্থ হলো বর্গক্ষেত্র হতে পারে না, 4টি বাহু সমান বাহু না থাকলে কোনো চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে না, তবে 4টি বাহু সমান থাকা মানেই যে চতুর্ভুজ বর্গক্ষেত্র হবে এমন কোনো নিশ্চয়তা নেই। দেখো উত্তর এটা, কারণ চতুর্ভুজ হতে গেলে কি তার কোণগুলোকে 90 ডিগ্রি হতে হবে এবং বাহুগুলোকে সমান হতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর একটি দলকে সারিবদ্ধভাবে বসানো হলো। প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারিটির তুলনায় 3 জন শিশু কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলোর মধ্যে কোনটিতে এমন বিন্যাস সম্ভব নয়? ভালো করে দেখো, সেই একই রকম কিভাবে করতে পারি। দেখো প্রথমটাতে যদি এক্স থাকে তার পরেরটাই থাকবে কত, এক্স মাইনাস থ্রি। তার মানে তুমি এই দুটো মিলিয়ে কি পাবে, দুটো মিলিয়ে পাবে দেখো 2x ইকুয়াল টু 2x মাইনাস থ্রি। আমরা এরপরে আর এটা করবো না। 2x মাইনাস থ্রি ইকুয়াল টু কত হবে দেখো 630। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 2x ইকুয়াল টু কত হবে, 2x কোনটিতে বিন্যাস সম্ভব নয়, তাই তো? 630 জন শিশুর একটি দলকে প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারির তুলনায় 3 জন শিশু কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলোর মধ্যে কোনটিতে এমন বিন্যাস সম্ভব নয়? কোন সারিতে সম্ভব নয়? দেখো তুমি যদি এখানে দুটো সারি করতে না, 2 3 এটা কত হচ্ছে 3। দেখো দুটো সারির ক্ষেত্রেও সম্ভব নয়, কারণ এক্স হচ্ছে কি হচ্ছে ইন্টিজার আসছে না। তাহলে দুটো সারি কিন্তু এখানে অপশানে নেই, দুটো সারিতেও কিন্তু ভাঙা যাবে না। এরপরে দেখো 3 নম্বর সারিতে আসো, কত হবে এক্স মাইনাস দেখো 6। এক্স মাইনাস 6 মানে কত হবে দেখো 2x, সরি এটা কত হবে দেখো 3x ইকুয়াল টু এখানে যা হবে তার সঙ্গে 6 যোগ হয়ে যাবে, তার মানে কত হবে দেখো 6 3 দেখো কত 9। এটা ভাগ হতে পারে কারণ 3 দ্বারা ডিভিজিবল এটা। এবার দেখো যদি আমি বলি এক্স মাইনাস কত হবে 9, তাহলে এটা কত হচ্ছে 4x, কারণ 4টি সারি মিলে টোটাল কত হলো 4x। 4x সমান এর সঙ্গে 9 যোগ হয়ে যাবে, 9 যোগ হলে কত হবে দেখো 6 4 8। দেখো এটা 4 দ্বারা ডিভিজিবল, তাহলে 4টি সারি সম্ভব। এবার দেখো যদি আমি x মাইনাস 12 করি, তাহলে এখানে কটা সারি হলো, টোটাল 5টা সারি হলো। x মাইনাস 12 করলে এটা কত হবে 5x, এটা কত হবে 5x সমান এর সঙ্গে তুমি 12 যোগ করো, 12 যোগ করলে কত হবে 6 0 হবে। এরপরে দেখো এক্স মাইনাস কত হবে দেখো 15। তাহলে এখানে দেখো কতগুলো সম্ভব আছে, 3টে সারি সম্ভব, দেখো 4টে সারি সেটাও সম্ভব, 5টা সারি সেটাও সম্ভব, তাহলে 6টা সারি নিশ্চয়ই সম্ভব হবে না। তাহলে 6টা সারির বেলা আমরা কি করব, দেখো 6x এই 15 ওদিকে যোগ হলে কত হবে দেখো 75। তাহলে স্যার এক্সটা কি ইন্টিজার হলো? ইন্টিজার হবে না, ফ্র্যাকশন হয়ে যাবে। তাই জন্য আমরা বলতে পারি অপশান 6 হচ্ছে নিচের সারিগুলোর মধ্যে কোনটি বিন্যাস সম্ভব নয়, 6 নম্বর সারিটা, 6টা সারি বানানো সম্ভব নয়। এইটা যদি তুমি বুঝতে না পারো, তুমি নর্মালি ভাই দেখো এখানে যদি 6টা সারি হতো তুমি টোটাল কতগুলো স্টুডেন্ট পেতে, এখানে পেতে হচ্ছে দেখো 6x মাইনাস এগুলোকে প্রত্যেককে তুমি যোগ করতে কত হতো দেখো 6 3 9 9 9 18, 18 আর 12 কত হচ্ছে 30, 30 আর 15 হচ্ছে কত বলো 45। তাহলে সেটা কত হতো, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হচ্ছে 630 আছে। তাহলে তুমি এটাকে ওদিকে পাঠালে কত হবে দেখো 6x 45 ওদিকে যোগ হলে কত হবে 6 7 কত হচ্ছে দেখো 5 হবে না। তাহলে এখানে 6 দ্বারা কি ভাগ যাবে, যাবে না। সেই জন্য আমরা বলতে পারি যে 6টা সারি সম্ভব নয়। নেক্সট দেখো, যদি কোনো ব্যক্তি উচ্চশিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করেন, তাহলে নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটা নিশ্চিতভাবে সঠিক? সবসময় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেটা বলা হয় যে তুমি শুধু সেইটুকুই ভাবো যে ইফ এ পার্সন ইজ হাইলি এডুকেটেড দেন হি আর্ন ওয়েল। দেখো যদি পার্সন হাইলি এডুকেটেড হয় দেন হি আর্ন ওয়েল, এর বাইরে তুমি কোনো কিছু ভাববেই না। যতটুকু বলা হয় শুধু সেইটুকুই ভাববে। কি বলেছে, সুমন আর্ন ওয়েল সো হি ইজ হাইলি এডুকেটেড। কোনো কথা হলো সুমন হাইলি এডুকেটেড নাও হতে পারে, বলেছে যদি কোনো পার্সন হাইলি এডুকেটেড হয় তাহলে সে ভালো আর্ন করবে। এবারে বলেছে ইললিটারেট পিপল ক্যান নট আর্ন ওয়েল। ইললিটারেটের কথা কোনো বলেই নি, সে ভালো আর্ন করতেই পারে, না করার কি আছে। অল পার্সনস উইথ গুড ইনকাম মাস্ট বি হাইলি এডুকেটেড, না এটা উল্টো কথাটাও বলা যাবে না। কেউ বেশি ইনকাম করছে মানে সে যে খুব উচ্চ শিক্ষিত এটাও বলা যাবে না। এবারে বলেছে অল পার্সনস উইথ হাই এডুকেশন হ্যাজ গুড আর্নিং, এটা হচ্ছে উত্তর। এবার তোমার মনে হবে স্যার অল পার্সন বলা, সব মানুষ যদি হাইলি এডুকেটেড হয় সে কি গুড আর্নিং করবে? অবশ্যই করবে। এখানে যদি বলেছে ইফ দেন এ পার্সন ইজ হাইলি এডুকেটেড, ইফ দেন বলা আছে, এবারে বলেছে যদি সে হাইলি এডুকেটেড হয় তাহলে সে হচ্ছে ভালো আর্ন করবে। তাহলে কথাটার মানে কি, এখানে যদি বেশি সংখ্যক সবাই যদি হাইলি এডুকেটেড হয় তাহলে সেক্ষেত্রেও ভ্যালিড যে প্রত্যেকে ভালো আর্ন করবে। কারণটা কি বোঝো, আমি বলছি এক্স ব্যক্তি, এখানে কথা বলা আছে ইফ এ পার্সন,
এক্স ব্যক্তি ও হচ্ছে হাইলি এডুকেটেড, ওই জন্য ও হচ্ছে ভালো আর্ন করবে, ঠিক আছে? ওয়াই ব্যক্তি হাইলি এডুকেটেড, ও ভালো আর্ন করবে। জেড ব্যক্তি হাইলি এডুকেটেড, ও ভালো আর্ন করবে। আমি এদের সবাইকে যদি নেই, সবাই হাইলি এডুকেটেড, তাহলে সবাই ভালো আর্ন করছে, তাহলে আমরা সেটা বলতে পারি অল পারসনস উইথ হাই এডুকেশন হ্যাজ গুড, কি বলেছে, আর্নিংস। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের সলিউশন। এই হচ্ছে ভাই আমাদের অ্যাপ, আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই ক্লাসের পিডিএফগুলো তুমি ওখানে পেয়ে যাবে। এবং আমরা খুব শীঘ্রই শুরু করছি হচ্ছে ডব্লিউবিসিএস মেন্সকে টার্গেট করে একটা টার্গেটেড ব্যাচ, যেখানে পার উইকে একটা করে ফুল লেন্থ মক থাকবে এবং পার উইকে একটা করে লাইভ ক্লাস থাকবে, যেটাতে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস থাকবে। ঠিক আছে, চলো শুরু করি। চলো, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। অবশ্যই আমাদের এই অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপের মধ্যে তুমি এই ব্যানারের মধ্যে সমস্ত কোর্স টোর্সগুলো তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। বাই।